Good evening all the students. Welcome to my channel English with Mrinmoy. So আজকের এই সেশনে গ্রামার সেকশন থেকে ন্যারেশন নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটি সমস্ত ক্লাসের জন্যই অ্যাপ্লিকেবল। যারা ছোট ক্লাসে পড়ছো এমনকি যারা 11-12 এ পড়ছো সমস্ত ক্লাসের জন্যই এই ভিডিওটি। অনেক জিনিস আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো আশা করছি তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। চলো আমরা ভিডিওটি শুরু করছি। দেখো প্রথমত আমরা সোজা বোর্ডে চলে যাব। বোর্ডে কি রয়েছে? ন্যারেশন, যার আরেক নাম হচ্ছে স্পিচ। বাংলায় কি বলি? উক্তি। এবার ন্যারেশন বা স্পিচ বলতে কি বোঝায়? কারো উক্তি বা কারো কথাকে আমরা ন্যারেশন বলবো। ওকে, তো দেখো ন্যারেশনকে কি বলেছে? ন্যারেশন ইজ অফ টু কাইন্ডস। কত রকমের ন্যারেশন? দু রকমের ন্যারেশন। দে আর অ্যাজ ফলোস। কি কি আছে? একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আরেকটা কি ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তো ডাইরেক্ট স্পিচের দেখো এক্সাম্পল দেওয়া আছে, ইনডাইরেক্ট স্পিচের এক্সাম্পল দেওয়া রয়েছে। এবার দেখবি ডাইরেক্ট স্পিচ, যেমন এটা দেখো, হি সেড টু মি হাউ আর ইউ। এই যেখানে যে স্পিচ, যেমন সে আমাকে বলেছিল, তাহলে তার যে কথা সে এটাকে বলবো স্পিচ। ওকে, তাহলে যেই স্পিচের মধ্যে কমা কোটেশন থাকবে সেই স্পিচটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ, মনে রাখবে। আর যেখানে কমা কোটেশন থাকবে না সেটাকে বলবো ইনডাইরেক্ট। ওকে, বুঝে নিলে তাহলে এটা। এবার দেখবে ডাইরেক্ট স্পিচের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যেই পার্টটি কোটেশনের বাইরে থাকবে, এই যে এখান থেকে শুরু, এখান থেকে এতটুকু এটা কোটেশন, কোটেশনের ভিতরে রয়েছে রিপোর্টেড স্পিচ এবং কোটেশনের বাইরে রয়েছে রিপোর্টিং ভার্ব। মানে এখান থেকে শুরু করে এখান অবধি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার দেখবি এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে আনসার হবে এটা। কিভাবে করেছি? হি সেড টু মি, রিপোর্টিং ভার্বের মধ্যে যে ভার্বটি রয়েছে সেটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সেই সেম থাকে, বাকি ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওকে, তো আমি বলবো, তারপরে দেখো কত নিচে কতগুলো নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে। স্পিচ অর্থাৎ ন্যারেশনকে আমরা চেঞ্জ করি কিসের উপর ভিত্তি করে? সেন্টেন্সের উপর ভিত্তি করে। এবার সেন্টেন্স কি কি রয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। 5 রকমের সেন্টেন্স রয়েছে। তো এই 5 রকমের সেন্টেন্সের যখন আমরা ন্যারেশন করব তো 5 রকম নিয়ম আছে। ওকে, তো এখানে 3টে নিয়ম আছে। এই 3টে নিয়ম কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই কাজে লাগবে। 5 রকমের সেন্টেন্স রয়েছে। যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্সন করব তখন কিন্তু এই নিয়মগুলো কাজে লাগবে। আরো কতগুলো নিয়ম আছে, আমি সেগুলো পরে বলছি। তোমরা জাস্ট এগুলো একবার দেখে নেবে, আমি একবার করে বলে দিচ্ছি, তোমরা এগুলো মুখস্থ করবে। যদি তোমরা এগুলো মুখস্থ না করো তোমরা কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে পারবে না। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জ করতে হয়। তারপরে কি রয়েছে? ইন জেনারেল, সাধারণত ভার্ব এন্ড প্রোনাউন আর চেঞ্জড ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটাকে কিন্তু অনেকে বোঝে না, শুধু ভার্ব চেঞ্জ করে, কিন্তু প্রোনাউনের চেঞ্জ করতে গেলে অনেকে ঘাবড়ে যায়। অর্থাৎ যে প্রোনাউনটি রয়েছে সেটাই কিন্তু ইনডাইরেক্টে বসিয়ে দেয়, এমনটা কিন্তু অনেকের ভুল হয়ে থাকে। তো সেজন্য আমি জোর দিয়ে বলছি, তোমরা ভার্ব তো চেঞ্জ করবেই, পাশাপাশি প্রোনাউনের কিন্তু চেঞ্জ করতে হবে। এবার বুঝে নাও প্রোনাউন কি কি। আই, ইউ, হি, শি, মি, দে, উই, এইসব প্রোনাউন। তো এই প্রোনাউন গুলো চেঞ্জ হবে, প্রোনাউন চেঞ্জ হয়ে প্রোনাউনই বসবে, কোনো নাউন বসবে না, এটা মনে রাখবে। এগুলো হয়ে গেল। এবার আমরা কতগুলো রুলস রয়েছে, এটাও রুলের মধ্যে পড়ে, তো এগুলো ইম্পর্টেন্ট রুল, এই রুলগুলো কিন্তু তোমরা দেখে নেবে। দেখো কি রয়েছে 1 নম্বরে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। তাহলে দেখো এটা ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচের মধ্যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। তারপর কি রয়েছে? দুটোই প্রেজেন্ট ফর্মে হলে, মানে দুটো যদি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম কিভাবে বুঝবো? ভার্ব দেখে। তো এখানে ডাইরেক্টের মধ্যে ভার্ব রয়েছে সেইড, এটা কিসে রয়েছে? এটা রয়েছে পাস্ট। ওকে, তারপরে দেখো এখানে ভার্ব রয়েছে আর, এটা হচ্ছে প্রেজেন্ট। তার মানে একটা রয়েছে পাস্ট, একটা রয়েছে প্রেজেন্ট। ওকে, তারপর দেখো এখানে কি রয়েছে? দুটোই যদি প্রেজেন্ট টেন্স হয়, দুটোই প্রেজেন্ট টেন্স হলে ইনডাইরেক্ট করার সময় ভার্বের কোনো পরিবর্তন হয় না। যখন আমরা ইনডাইরেক্ট করব তখন ভার্বের কোনো চেঞ্জ হবে না। দেখো এখানে আর ছিল, এটা V1 মানে প্রেজেন্টে ছিল, এখানে পাস্ট হয়ে গেছে। কেন? কারণ এটা পাস্টে রয়েছে, এটা প্রেজেন্টও রয়েছে। দেখো আমরা পরে দেখছি, এগুলো সব নিয়ম বলা রয়েছে, তোমরা জাস্ট মনোযোগ সহকারে দেখো। 2 নম্বরে কি বলেছে? ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্ম এবং রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ফর্মে থাকলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট থেকে পাস্ট ফর্ম হয়ে যায়। তাহলে দেখো প্রেজেন্ট থেকে কি হয়ে যাবে? পাস্ট। যেমন এটা দেখো, এটা পাস্টে আছে, এটা প্রেজেন্টে আছে। এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন এই পাস্ট ফর্মটি কোনো চেঞ্জ হবে না,
কিন্তু এই প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে, বুঝলে? কিন্তু রিপোর্টেড স্পিচটি চিরন্তন সত্য ঘটনা বা ইউনিভার্সাল ট্রুথ, যেটা কোনোদিনও চেঞ্জ হবে না, এরকম যদি বোঝায় তাহলে ইনডাইরেক্ট করার সময় প্রেজেন্ট ফর্মে থেকেই যায়। কি হয়? তাহলে ইনডাইরেক্ট করার সময় ভার্বটি প্রেজেন্ট ফর্মেই থেকে যায়, ভার্বের কোনো চেঞ্জ হবে না। কি বললাম, নিয়মটা ভালো করে বোঝো। রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটি রয়েছে সেই ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে এবং রিপোর্টিং ভার্বের মধ্যে যে ভার্বটি রয়েছে সেটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটি প্রেজেন্টেই থেকে যাবে, সেটা কিন্তু পাস্ট টেন্সে চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখবে। তারপরে দেখো 3 নম্বরে কি রয়েছে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট ফর্মে থাকলে। এবার দেখো এখানেও পাস্ট ফর্ম রয়েছে, এখানেও পাস্ট ফর্ম রয়েছে, ধরে নাও, তাহলে কি হবে? তাহলে কিন্তু ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটি, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এখানে যে ভার্বটি রয়েছে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। ওকে, এটা মনে রাখবে। তো আশা করছি তোমরা এখানে 3টে নিয়ম রয়েছে, 3টে নিয়ম ভালো করে মুখস্থ করবে। এই 3টে নিয়ম যদি মুখস্থ না করো তোমরা কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে কখনোই পারবে না, এগুলো মনে রাখবে। এবার দেখবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার কিছু নিয়ম রয়েছে, সেগুলো আমরা বোর্ডে দেখে নেব। দেখো ডাইরেক্টে যদি নাও থাকে তাহলে সেটা ইনডাইরেক্টে গিয়ে কি হবে? দেন। ডাইরেক্টে টুডে থাকলে ইনডাইরেক্টে দ্যাট ডে। ডাইরেক্টে ইয়েস্টারডে থাকলে ইনডাইরেক্টে কি হবে? দা প্রিভিয়াস ডে। ডাইরেক্টে টুমরো থাকলে ইনডাইরেক্টে কি হবে? দা নেক্সট ডে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের একদম মুখস্থ রাখতে হবে, যাতে তোমরা পরীক্ষায় এলে দেখা মাত্রই উত্তরটাই লিখতে পারো। ওকে, যাতে তোমাদের আবার মনে করতে না হয়। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করার কি কি নিয়ম রয়েছে সেগুলো জেনে নিব, এবং পাশাপাশি কিছু এক্সাম্পলস রয়েছে সেগুলোরও আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। অনেকের ভার্বের সমস্যা হয়, অনেকের প্রোনাউনের সমস্যা হয়। আজকে ভার্ব এবং প্রোনাউন নিয়ে যত তোমাদের কনফিউশন রয়েছে সব আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। এবার দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের 5টি এক্সাম্পল নিয়ে চলে এলাম। তো এই 5টি এক্সাম্পলের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা চেঞ্জ করব। কি কি নিয়ম রয়েছে, নিয়মগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, সেই নিয়মগুলো ব্যবহার করে এগুলোর আমরা উত্তর করার চেষ্টা করব। দেখবে কি রয়েছে, প্রথমত রিঙ্কি সেড টু মি, কমা কোটেশন, আই অ্যাম ভেরি হাংরি নাও। রিঙ্কি আমাকে বললো, কি বললো? যে আমি এখন খুবই ক্ষুধার্ত। ওকে, তো হাংরি মানে ক্ষুধার্ত, নাও মানে এখন। তো এটা কিসে রয়েছে? এটা ডাইরেক্ট স্পিচে রয়েছে। কিভাবে বুঝলাম? কমা কোটেশন রয়েছে। ওকে, এই যে এখানে যে ন্যারেশনটি রয়েছে, এই ন্যারেশনটি কোন সেন্টেন্সের এক্সাম্পল? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ নাকি এক্সক্লামেটরি? কোন সেন্টেন্সের এক্সাম্পল? ধরো তোমাদের পরীক্ষায় এই সেন্টেন্সটি চলে এলো, তখন তোমাদের ফার্স্ট কি করতে হবে? তোমাদের সেন্টেন্সটিকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে যে ন্যারেশনটি রয়েছে কোন সেন্টেন্সে রয়েছে। আইডেন্টিফিকেশন প্রথম কাজ। তাহলে তোমরা কি আইডেন্টিফিকেশন করলে যে এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল? কিভাবে বুঝলাম? এই কোটেশনের ভেতরে যে অংশটি আছে সেটার মানে বুঝলেই তোমরা বুঝে যাবে যে এটি অ্যাসার্টিভ সেন্টেন্সেই রয়েছে। কিভাবে বুঝবো? দেখো, আই অ্যাম ভেরি হাংরি নাও, আমি এখন খুবই ক্ষুধার্ত। তো জাস্ট একটি সিম্পল কথা বলেছে, রিঙ্কি আমাকে বলেছে, কি বলেছে? যে আমি এখন খুবই ক্ষুধার্ত। এটা সে সিম্পলি বলেছে। এই কথার মধ্যে কোনো রকমের ইমোশন নেই, কোনো রকমের অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, কোনো কিচ্ছু নেই, জাস্ট একটি সিম্পল কথা বলেছে। ওকে, তো সেজন্য আমরা বুঝে নিলাম যে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। ওকে, এবার আমরা এটাকে ইনডাইরেক্ট করার চেষ্টা করব। ইনডাইরেক্ট করার আগে কতগুলো জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যে রিপোর্টিং ভার্বের মধ্যে যে ভার্বটি রয়েছে সেটা দেখবে কোন টেন্সে রয়েছে। এটা তোমাদের সেকেন্ড কাজ। তাহলে কি তোমাদের সেকেন্ড কাজ কি? এটা দেখবে ভার্ব রয়েছে, এটা কিন্তু পাস্ট টেন্স রয়েছে, ভি2 মানে পাস্ট টেন্স। ওকে, বুঝলে? তারপরে দেখো এখানে দেখবে ভার্ব কোথায় রয়েছে। রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্ব কোনটা? এখানে হচ্ছে এম, এম হচ্ছে ভার্ব। ওকে, এম হচ্ছে ভার্ব। এটা কিসে রয়েছে? এম, ইজ, আর, এই তিনটে হচ্ছে বি ভার্ব, কিন্তু প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। ওকে, তো এখানে এম রয়েছে, এটা প্রেজেন্ট টেন্স হয়েছে। তাহলে ভার্ব আইডেন্টিফিকেশন হয়ে গেল। এবার এই রিপোর্টেড স্পিচের মধ্যে দেখবে প্রোনাউন কি রয়েছে। এখানে আই রয়েছে প্রোনাউন, এখানে আই প্রোনাউন। আর কোনো প্রোনাউন আছে? আর কোনো প্রোনাউন নেই। হাংরি, এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আমরা দেখবো না, প্রোনাউন দেখবো। ওকে, তো কোনটা চেঞ্জ হবে? এটার চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, আর নাও থাকলে কি হয়? দেন হয়। এটা তোমাদের নিয়মে বলা ছিল, এগুলো কিন্তু একদম জলের মতো মুখস্থ করে ফেলতে হবে। তো এটারও চেঞ্জ হবে, তিনটে কিন্তু চেঞ্জ হবে। হয়েছে? এবার আমরা দেখো নিয়মে কি বলা ছিল, নিয়মগুলো মনে করার চেষ্টা করব। রিপোর্টের স্পিচের মধ্যে যে পার্টি রয়েছে
সেটা কি কোনো ইউনিভার্সাল ট্রুথ অথবা চিরন্তন সত্য ঘটনা বোঝাচ্ছে? যে আমি এখন খুবই ক্ষুধার্ত, চিরন্তন সত্য ঘটনা বোঝাচ্ছে কিনা? বোঝাচ্ছে না, তাই তো? তো বোঝাচ্ছে না জন্য কিন্তু এটার ভার্বটা চেঞ্জ হবে। ওকে, তো এম ছিল, এটাকে পাস্ট করতে হবে। কেন পাস্ট করব? কারণ এটা পাস্টে রয়েছে, এটা প্রেজেন্টে রয়েছে। তো নিয়মে বলা ছিল যে এটা যদি প্রেজেন্টে থাকে তাহলে এটাকে পাস্ট করতে হবে। কেন পাস্ট করতে হবে? কারণ এটা পাস্টে রয়েছে। ওকে, তো আমরা প্রথমত লিখব রিঙ্কি said to me, কমা কোটেশন, এটার এই দুটো চেঞ্জ হয়ে কমা কোটেশন চেঞ্জ হয়ে দ্যাট বসবে, বসালাম। ওকে, তারপরে আই মানে আমি, আমি মানে তো আমি না, আমি মানে কে? আমি মানে হচ্ছে যে বলেছিল সে। কে বলেছিল? রিঙ্কি। তাহলে আই প্রোনাউন, এটা চেঞ্জ হয়ে হয়ে যাবে শি। সে অর্থে আমরা শি বসাই মেয়েদের ক্ষেত্রে। রিঙ্কি রয়েছে সেজন্য শি বসলো। শি এর পরে প্রেজেন্ট টেন্সে কি বসে? ইজ। কিন্তু আমাকে করতে হবে পাস্ট টেন্স। এখানে একটা জিনিস দেখবে যে এম আর ইজ এই দুটোর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। ওকে, আরেকটা আছে আর, আর এর পাস্ট টেন্স কি? ওয়ার। ওকে, এগুলো মনে রাখবে। তাহলে এখানে এম আছে, তাহলে এম এর পাস্ট টেন্স ওয়াজ, ইজ এর পাস্ট টেন্স ওয়াজ। শি এর পরে প্রেজেন্ট টেন্সে ইজ বসার কথা, তাই তো? প্রেজেন্ট টেন্সে কিন্তু আমাকে পাস্ট করতে হবে, সেজন্য আমরা কি বসাবো? ওয়াজ বসিয়ে দেব, শি ওয়াজ। তারপরে ভেরি হাংরি, তারপরে কি রয়েছে? নাও আছে, নাও থাকলে কি বসাবো? দেন। বুঝে গেলে? কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। 2 নম্বরে কি রয়েছে? স্বপন সেই টু গীতা, স্বপন গীতাকে বলল। কে কাকে বললো? জেন্ডার দেখতে হবে, ছেলে মেয়েকে বললো নাকি কোনো মেয়ে ছেলেকে বললো। স্বপন গীতাকে বলেছে। কি বলেছে? ইউ হ্যাভ হেল্প মি ইন সলভিং দ্য সাম, তুমি আমাকে সাহায্য করেছো অঙ্কটি সমাধান করতে। স্বপন যে গীতাকে কথাটি বলেছিল সেটা তোমরা পড়ে কি বুঝলে? সিম্পলি বলেছে, সাধারণভাবে বলেছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল সেহেতু তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী করতে হবে। আর বাকি কি রইল? ভার্ব প্রোনাউন। ভার্ব প্রোনাউন সব সেন্টেন্সেই চেঞ্জ হবে, এগুলো কিন্তু খেয়াল রাখবে। ওকে, তাহলে আমরা কি রাখবো? স্বপন আছে, স্বপনটাকে স্বপন লিখলাম অ্যাজ ইট ইজ। সেইড টু গীতা। ওকে, তারপরে কি আছে? কমা কোটেশন, এটা চেঞ্জ হয়ে কি লিখবো? দ্যাট লিখলাম। তারপরে ইউ একটা প্রোনাউন, ভালো করে বুঝবে। ইউ মানে কাকে বোঝাচ্ছে? স্বপনকে নাকি গীতাকে? তাহলে স্বপন গীতাকে বললো যে তুমি আমাকে সাহায্য করেছো। তুমি মানে কে? তুমি বলতে এখানে গীতাকে বোঝাচ্ছে, মেয়েকে বোঝাচ্ছে। তাহলে মেয়েদের ক্ষেত্রে আমরা কি বসাই? শি। বুঝলে? তারপরে হ্যাভ আছে, হ্যাভ। এখানে একটা জিনিস দেখে নাও, দেখবে এখানে হ্যাজ আর হ্যাভ এই দুটোর পাস্ট করতে হবে। কি হয়ে যাবে? হ্যাড। হ্যাজ আর হ্যাভ এই দুটোর পাস্ট কি? হ্যাড। তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে আমরা ডাইরেক্ট কি বসিয়ে দিব? হ্যাড। ওকে, তারপরে হেল্প, এটার কোনো চেঞ্জ হবে না, হেল্প, কারণ এটা প্রেজেন্টে ছিল, পাস্ট তো অলরেডি করলাম। তো তারপরে এটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম। তারপরে মি মানে আমাকে, আমাকে মানে কাকে? যে বলেছিল তাকে। তাহলে আমাকে হয়ে যাবে তাকে। তাহলে তাকে বলতে কাকে বোঝাচ্ছে? স্বপনকে। স্বপন ছেলে না মেয়ে? স্বপন হচ্ছে ছেলে। ছেলেদের ক্ষেত্রে কি বসাই? দেখো এখানে তাকে শব্দটা এটা কিন্তু অবজেক্ট। ওকে, এটা অবজেক্ট, তো অবজেক্ট হিসেবে কি বসবে? হিম। ওকে, যদি এটা সাবজেক্ট হতো তাহলে হি হতো, অবজেক্ট রয়েছে সেজন্য এখানে হিম হবে। তারপরে কি রয়েছে? ইন সলভিং দ্য সাম, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। ইন সলভিং দ্য সাম। ঠিক আছে, এখানে আরেকবার বলছি, দেখো এখানে মি একটা অবজেক্ট। মি বলতে যদি কোনো মেয়েকে বোঝাতো তাহলে এখানে কিন্তু হার বসতো, ছেলেকে বুঝিয়েছে জন্য হিম বসলো। এগুলো খেয়াল রাখবে। এখানে কিন্তু সবার কনফিউশন হয়, যারা ভালো পারো তারাও কিন্তু অনেক সময় এখানে আটকে যাও, তো ভালো করে দেখে নাও। তারপরে 3rd নম্বরে কি রয়েছে? দ্য লেডি সেড টু মি, মহিলাটি আমাকে বলেছিল, অর্থাৎ কোনো একটা মহিলা আমাকে বললো। কি বললো? ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করেছিলে, ইন টেকিং মি টু মাই ডেস্টিনেশন, আমাকে আমার গন্তব্যস্থলে নিয়ে যেতে। ওকে, এবার তোমাদের সর্বপ্রথমে কি করতে হবে? ভার্ব দেখতে হবে। সেইড এটা ভি2 তে রয়েছে। তারপরে এখানে ভার্ব কি রয়েছে? এটা ভার্ব, এটাও ভি2 তে রয়েছে। কিভাবে বুঝলাম ভি2 তে রয়েছে? মেইন ভার্ব হচ্ছে হেল্প, মেইন ভার্ব কি? হেল্প। হেল্পের সাথে ইডি রয়েছে, তাহলে ইডি ভার্বের সাথে ইডি যুক্ত হলে সেই ভার্বটি কিসে হয়? ভি2 এবং ভি3 দুটোতেই হয়। ওকে, তাহলে আমরা এটাকে কি ধরে নেব? ভি2 ধরবো নাকি ভি3 ধরবো? দেখো এখানে আরেকটা নিয়ম আছে। কি নিয়ম? এই ইডি যুক্ত ভার্বের আগে যদি কোনো বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে তাহলে সেই ভার্বটি কিন্তু ভি3 তে হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। এবার দেখে নাও, এটার আগে কোনো হ্যাভ ভার্ব আছে বা কোনো বি ভার্ব আছে? হ্যাভ ভার্ব মানে কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর বি ভার্ব মানে কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এগুলো খেয়াল রাখবে। তাহলে এগুলোর মধ্যে কোনোটা আছে? এখানে নেই।
তার মানে এটা ভি টুতে রয়েছে। ওকে, ক্লিয়ার? তারপরে মি মানে আমাকে, আমাকে মানে কাকে? তাহলে তুমি আমাকে সাহায্য করেছিলে, আমাকে মানে কাকে? যে বলেছে তাকে, তাহলে মহিলাটিকে। ওকে, তারপরে কি করতে সাহায্য করেছিলে? ইন টেকিং মি, আমাকে নিয়ে যেতে। মি মানে আমাকে, আমাকে মানে যে বলেছে তাকে, তাহলে মহিলাটিকে। টু মাই ডেস্টিনেশন, আমার গন্তব্যস্থলে। ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল, আমার মানে কার? মহিলাটির। ওকে, এবার আমরা আনসার লেখার চেষ্টা করব। দ্য লেডি সেইড টু মি, কমা কোটেশন চেঞ্জ হয়ে কি হবে? দ্যাট, তোমরা সবাই জানো। তারপরে কি রয়েছে? ইউ, তুমি। ইউ মানে কি? তুমি। তুমি মানে কে? তুমি বলতে এই যে মি কে বোঝাচ্ছে? আমাকে। মনে রাখবে ইউ চেঞ্জ হয়ে কি হবে? আই। তারপরে হেল্প, পাস্ট টেন্সে রয়েছে, একটু আগে বললাম। তাহলে এটাও পাস্ট, এটাও পাস্ট, দুটোই পাস্ট। নিয়মে কি বলা ছিল? যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটো যদি পাস্ট টেন্সে হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বটিকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে, নিয়মে বলা আছে। তো তোমরা সবাই ভালো করে মুখস্থ করবে। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের ভি3 ফর্ম। ভি2 এবং ভি3 ফর্ম তো একই, তাই তো? তাহলে আমরা এটাই লিখে দেবো, হেল্প। তারপরে মি মানে আমাকে, আমাকে মানে কাকে? মহিলাটিকে। তাহলে আমাকে হয়ে যাবে তাকে। তাকে ইংলিশে আমরা কি বলবো? হিম না হার? মহিলাদের ক্ষেত্রে হার, পুরুষদের ক্ষেত্রে হিম। তাহলে মহিলা আছে সেজন্য আমরা লিখবো হার। হয়েছে? তারপরে ইন আছে, ইন টেকিং মি মানে আমাকে, আমাকে মানে কাকে? তাকে, আবার হার, ইন টেকিং হার। তারপরে টু মাই মানে আমার, আমার মানে কার? তার, আমার মানে হচ্ছে তার, এই যে মহিলাটি, তাহলে হবে হার, এটাও হার হবে। তারপরে ডেস্টিনেশন, ডেস্টিনেশন। ওকে, দেখো প্রোনাউনের কিন্তু চেঞ্জ হবেই, প্রোনাউনের চেঞ্জ না করলে কিন্তু হবে না। তো চলো আমরা 4 নাম্বার দেখে নিচ্ছি। দেখো 4 নাম্বারে কি রয়েছে? 4 নাম্বারে আমরা প্রথমত ভার্ব দেখবো, এটা ভি2 তে রয়েছে। আর কোথায় ভার্ব রয়েছে? এটা হ্যাভ ভার্ব, হ্যাজ রয়েছে, এটা ভি1। ওকে, আর কোথায় ভার্ব রয়েছে? এটা তো ভার্ব আনচেঞ্জ থাকবে, কোনো রকমের চেঞ্জ হবে না। এই যে এখানে একটা ভার্ব আছে ওয়াজ, এটা ভি2 তে রয়েছে। ওকে, আর কোথায় রয়েছে? আর নেই। এবার আর প্রোনাউন কোথায় রয়েছে? এই একটি প্রোনাউন রয়েছে, আর কোথায়? দুটো, আর তিনটে, আর আর নেই। ওকে, তো এগুলো চেঞ্জ হবে। তো আমরা কি করবো? প্রথমত দা ম্যান, দা ম্যান লিখলাম। তারপরে সেইড আছে, সেইটাকে সেইডই লিখলাম। টু দা পুলিশ, পুলিশ লিখেছি না? আচ্ছা, পুলিশ লিখে দিয়েছি, কোনো ব্যাপার না। দা ম্যান সেড টু দা পুলিশ। তারপরে কমা কোটেশন আছে, কমা কোটেশনটাকে চেঞ্জ করে লিখবো দ্যাট, দ্যাট লিখলাম। তারপরে হি, হি মানে সে। লোকটি পুলিশকে বললো, পুলিশকে বললো যে সে চুরি করেছে। হি হ্যাজ স্টোলেন মাই পার্স, সে আমার পার্স চুরি করেছে। when I was standing in the bus, যখন আমি বাসে দাঁড়িয়েছিলাম। ওকে, তাহলে এখানে দেখো হি মানে কাকে বোঝাচ্ছে? লোকটিকে বোঝাচ্ছে না পুলিশকে বোঝাচ্ছে? কাউকে বোঝাচ্ছে না, তাই তো? অন্য কাউকে বোঝাচ্ছে। তাহলে সে মানে যাকে বোঝাচ্ছে তাকেই। তো এই দুজনের মধ্যে কাউকে বোঝাচ্ছে না। ওকে, বুঝবে কিন্তু ভালো করে। তাহলে এখানে হিটাকে আমরা হি লিখবো, কোনো রকমের চেঞ্জ হবে না। তারপরে হ্যাজ আছে, এই দেখো হ্যাজ আর হ্যাভ দুটোর পাশ কি? হ্যাড, আমরা এখানে হ্যাড করে দেবো। তারপরে ভার্ব কি রয়েছে? মেইন ভার্ব যেটা আছে সেটাই লিখবো, স্টোলেন। মাই মানে আমার, আমার মানে কার? যে বলেছে তার। তাহলে লোকটি, আমার হয়ে যাবে তার। লোকটি ছেলে, ছেলেদের ক্ষেত্রে আমরা কি বসাই? হিস। তারপরে পার্স আছে, পার্স লিখলাম, পার্স। তারপরে কি আছে? হোয়েন, হোয়েন আছে, হোয়েন। হোয়েন আই, আইটা কি হবে? আই মানে আমি, আমি মানে কে? আমি মানে হচ্ছে লোকটি, তাহলে আই হয়ে যাবে হি, হোয়েন হি। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ওয়াজ অথবা ওয়্যার থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় ওয়াজ অথবা ওয়্যার সেটা চেঞ্জ হয়ে কি হবে? হ্যাড বিন হয়ে যাবে, হ্যাড বিন। এটা কিন্তু অনেকের গন্ডগোল হয়, ভালো করে বুঝে নেবে। হি হ্যাড বিন স্ট্যান্ডিং ইন দ্য বাস, তাহলে এখানে লিখবে স্ট্যান্ডিং, কোথায় লিখবে? এখানে লিখছি হ্যাড বিন স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং একটু ঘিচিমিচি হয়ে গেল। ওকে, স্ট্যান্ডিং ইন দ্য বাস, তোমরা কিন্তু ভালো করে বুঝে নেবে। লাস্ট ওয়ান কি রয়েছে? ভালো করে দেখবে। দ্য ম্যান সেড, লোকটি বললো, কাকে বলেছে বলা নেই, কিন্তু জাস্ট লোকটি বলেছে। কি বলেছে? আই ওয়াজ, দেখো এখানে ওয়াজ আছে, একটু আগে বললাম ওয়াজ অথবা ওয়্যার যদি থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হবে? হ্যাড বিন। তাহলে আই ওয়াজ স্কেয়ার্ড অফ বিং আউট অফ মাই রুম। ওকে, তাহলে দেখো কি রয়েছে, এটা চেঞ্জ করবো। এখানে এটা ভার্ব ভি2, আর কোথায়? এটা ওয়াজ, এটা ভার্ব ভি2, আর ভার্ব আছে, আর ভার্ব নেই। আর কি আছে এখানে? এটা হচ্ছে প্রোনাউন, এটা প্রোনাউন, দুটো প্রোনাউন আছে। ওকে, তাহলে সবগুলো চেঞ্জ হবে। তাহলে দা ম্যানটাকে দা ম্যান লিখবো, দা ম্যান। তারপরে সেইটাকে সেই লিখবো, দা ম্যান সেইড। তারপরে কমা কোটেশন আছে, এটাকে চেঞ্জ করে কি লিখবো? দ্যাট, দ্যাট।
তারপরে আই মানে আমি, আমি মানে কে, যে বলেছে সে, তাহলে দা ম্যান কে বোঝাচ্ছে, তাহলে হয়ে যাবে হি, আইটা চেঞ্জ হয়ে হলো হি। ওয়াজ, ওয়াজ থেকে কি হবে, হ্যাড বিন, এটা মনে রাখবে, হ্যাড বিন। তারপরে স্কেয়ার্ড, স্কেয়ার্ড অফ বিং, অফ বিং আউট অফ মাই মানে আমার, আমার হয়ে যাবে তার, তার মানে এই লোকটির, তাহলে হয়ে যাবে তার। আর এর ইংলিশ কি, হিজ অথবা হার, দুটোর মধ্যে কোনটা বসবে, হিজ, কেন, পুরুষকে বোঝাচ্ছে, হিজ, হিজ। তারপরে রুম, রুম আছে, রুম লিখলাম। ওকে, আশা করছি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল গুলো সঠিকভাবে বুঝে গেছো। নেক্সট ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে চলে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, এবং যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।